৭,০৯৬ থেকে ৭,০৭৬, সেখান থেকে ৭,০০৫, তারপর সেটি কমে সরাসরি ৬,৮৮৫। ঠিক এভাবেই প্রতি কার্যদিবসে ধারাবাহিকভাবে নিচের দিকে নামছে ডিএসইএক্স সূচকের গ্রাফ। সোমবার তো ছাপিয়ে গেল সব। ডিএসসির প্রধান মূল্য সূচক এখন ৭,০০০ পয়েন্টের নিচে। সিংহভাগ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে। আমরা বলছি এই সিংহভাগটা আসলে কত? ৯০%। লেনদেনে অংশ নেওয়া ৯০% প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে। এটাকে কি স্বাভাবিক বলা যায়? শেয়ার বাজারের অস্থিরতা নিয়ে আলাপ করতে চাই। আজকে আলাপ হবে সংবাদযোগে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান আমাদের সঙ্গে আছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং শুরুটা করতে চাই ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ আপনাকে দিয়ে। আমি নিশ্চিত আপনি আসলে ডিএসইএক্স সূচকটি দেখেছেন, গ্রাফের চিত্রটি আপনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং আপনারা নিজেরা সবসময় বলেন যে শেয়ার বাজারে দরপতন উঠবে নামবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিনের ব্যবধানে ১২০ পয়েন্ট হারানো এবং ৯০% যে সমস্ত প্রতিষ্ঠান আসলে লেনদেনে অংশ নিয়েছিল তাদের সবারই দর কমে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৯টির মতো প্রতিষ্ঠান রয়েছে যাদের ১০% পর্যন্ত দর কমে গেছে। এবং মানে এই যে ৭,০০০ পয়েন্টের নিচে নেমে চলে আসা, সব কিছু মিলে আপনার কাছে কি স্বাভাবিক মনে হচ্ছে নাকি কোথাও কোনো গলদ দেখতে পাচ্ছেন? এই দরপতনের কারণটা আসলে কি? একটু আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। জি, আমি মনে করি এটি স্বাভাবিক এবং সাময়িক, দুটো শব্দ এই কারণে বললাম। প্রথমে বলি এটি স্বাভাবিক কেন, এই কারণেই যে গত ১.৫ বছর ধরে আমরা দেখেছি যে আমাদের ৩,৬০০-৭০০ থেকে এটা গত ১.৫ বছরে ৭,৪০০ কাছাকাছি ইন্ডেক্স গিয়েছে, যেটি একটি মাইল ফলক বটে। আবার একইভাবে আমরা যদি দেখি যে জুলাই মাসের ৬ তারিখ থেকে এই অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত, তাহলে দেখবেন যে প্রায় ২৪% আমাদের ইন্ডেক্স বেড়েছে। আবার এই জুলাই থেকে এখন পর্যন্ত আমাদের ইন্ডেক্স ৬% কমেছে এবং সেই ৩,৬০০ থেকে ৭,৪০০ কাছাকাছি নেমে এখন প্রায় ৬,৯০০ মতো আছে। এটি আমি মনে করি না একটি ব্যাপক পরিবর্তন। এটিতে উত্তেজিত হওয়া বা চিন্তিত হওয়া বা দ্বিধাগ্রস্ত হওয়ার সেরকম। তাহলে যদি আপনি মোটা দাগে আমাকে বলেন দরপতনের কারণটা কি, তাহলে আপনার সঙ্গে আলাপ করতে শুরু করি। কারণ হচ্ছে যে এটি এরকম একটি বাজার যেখানে মূল্য বৃদ্ধি হবে, মূল্য কমবে। আপনি আপনার দু ধরনের গেইন এখানে আছে, একটা ক্যাপিটাল গেইন হয়, আর একটা হচ্ছে আপনি ডিভিডেন্ড ফর এক্সাম্পল সেখান থেকে লভ্যাংশ থেকে কিছু গেইন করছেন। এই জিনিসগুলো তো যখন ম্যাচিউর হবে বা একটা সময় পরে সে তো তার লাভটাকে উঠিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হবে। সেক্ষেত্রে তো যখন তারা বিক্রি করে তখন সেটা দেখা যায় যে কখনো কখনো ইন্ডেক্সটা নিচের দিকে আসে। এরকম আগেও কারেকশন হয়েছে, যখন ৬,০০০ পয়েন্ট হয়েছিল কিছুদিন আগে, তখনও কিন্তু একবার কারেকশন হয়েছিল, আবার ঘুরে দাঁড়িয়ে সেটা ১,৫০০ পয়েন্ট পর্যন্ত যুক্ত করে ছিল, আবার এখন একটি কারেকশন। আচ্ছা, তাহলে এখানে যদি আপনি আমাকে বলার একটু সুযোগ দেন ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। দেখুন, কারেকশন হতে পারে, পুঁজিবাজারে কারেকশন হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং তার একটা সুফলও আমরা পাই। প্রশ্নটা হচ্ছে কারেকশনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ৬-৭টা, আমরা তো দেখতে পেলাম প্রায় ৯টা প্রতিষ্ঠান একদিনে ব্যবধানে ১০% তাদের মূল্য পড়ে গেছে। এটা কি কারেকশন হতে পারে? হতে পারে। আপনি যদি আন্তর্জাতিক মান দেখে চিন্তা করেন, অন্যান্য শেয়ার বাজারে আপনি চিন্তা করে দেখবেন যে এটি অস্বাভাবিক কোনো প্রেক্ষাপট না। যেটিতে জোর দেওয়া উচিত, আমরা আলোচনাটাকে এরকম দরপতন বা ধস বা এই ধরনের নানাবিধ শব্দ দিয়ে অলঙ্কৃত না করে আমরা যেদিকে লক্ষ্য দেওয়া উচিত সেই দিকটা নিয়ে আলোচনা করাটাই মনে হয় সবচেয়ে উত্তম। এবং সেটির প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের সচেষ্ট হতে হবে ধৈর্য ধারণ করা। ধৈর্যের অভাব হয়ে গেলে আসলে সম্পদ ধৈর্যহীনের কাছ থেকে ধৈর্যশীলের দিকে ধাবিত হওয়ার একটি স্বাভাবিক গুণ সম্পদের রয়েছে। পুঁজিবাজার সেটি ব্যতিক্রম নয়। অতএব যারা বিনিয়োগকারী তাদেরকে আমি মনে করি
যে যখন কিছু দাম কমে যাচ্ছে, যখন কারেকশন হচ্ছে, তখন তাড়াহুড়ো করে বিক্রি করে দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তো আমি কোনো প্রয়োজন দেখি না। কারণ হচ্ছে পুঁজিবাজার এমন একটি মার্কেট যেটি সময় সাপেক্ষ। এটি সকালে কিনে বিকালে বিক্রি করে লাভ অর্জন করার মতো কোনো বিনিয়োগ প্রেক্ষাপট এটি নয়। তারপরে যে সমস্ত কাজ করার প্রয়োজন হয়, বিশেষ বা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের দায়িত্ব আছে এবং তারাও সেই কাজগুলো করছে, এবং সেইগুলোর উপরে আস্থা রেখে আমি মনে করি যে পুঁজিবাজারে যারা সংশ্লিষ্ট আছেন তারা এটিকে একটি অপেক্ষাকৃত দ্রুততার সাথে কিছু মূল্য কমেছে, সেটাই অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সবাই। এটি অস্বাভাবিক কোনো বিষয় না, এটি অত্যন্ত তার মানে আপনি বলছেন এটা স্বাভাবিক, এটা সাময়িক এবং কারেকশনের কারণে দরপতন ঘটেছে। আমি আবারও এখান থেকে শুরু করব। সাইদুর রহমান, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, আপনার পর্যবেক্ষণটা বা কি বলে, এই দরপতনের কারণ আসলে কি? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, পুঁজিবাজারের বৈশিষ্ট্য যেটা আমাদের মাননীয় কমিশন সাহেব বলতেছিলেন, যে পুঁজিবাজার কিন্তু সারা পৃথিবীতেই স্বীকৃত যে দর উঠানামা করবে, এটা কিন্তু বিনিয়োগ বাজার। এখানে এটা মনে রাখতে হবে, এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরেন বছরে একবার ডিভিডেন্ড দেয়, আপনি বছরে যে কোনো সময় কিন্তু শেয়ার কিনতে পারেন, কিন্তু ওই কোম্পানি বছরে একবার অথবা সর্বোচ্চ 2বার লভ্যাংশ ঘোষণা করে। তো এগুলোরও কিছু প্রভাব বাজারে পড়ে, দেশের অর্থনৈতিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থারও কিছু প্রভাব অনেক সময় পড়ে। কিন্তু আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা থেকে আরম্ভ করে সার্বিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে, পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার মতো কোনো কারণ নেই। তবে আমাদের কমিশনার সাহেব যে বিষয়টা উল্লেখ করেছিলেন, আমিও এটার সাথে একমত যে টানা প্রায় 1400-1500 পয়েন্ট বেড়েছে বিরতিহীনভাবে। সেখানে একটা মূল্য সংশোধনের প্রত্যাশা সবাইরই ছিল যে এখানে একটা কারেকশন, কিন্তু এটা একটু বেশি দীর্ঘায়িত হয়ে গেছে এবং আজকের মূল্য হ্রাসটা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক বা হতাশা তৈরি করেছে। আমরা মনে করি যে এই জায়গাতে আতঙ্কিত না হয়ে, হতাশা না হয়ে, এটাকে বিনিয়োগ বাজার হিসেবে বিবেচনা করলে, একটু ধৈর্য ধরলে সেটা হয়তো অতি দ্রুতই কভার করে যাবে। আসলে আপনারা বলছেন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এতটাই সরব যে আমাদের শুধুমাত্র এই বিনিয়োগকারীদের দিকে তাকিয়ে এই আয়োজনটা করতে হচ্ছে, কারণ অনেক প্রশ্নের উত্তরটা আসলে আপনাদের কাছ থেকে চাই, যেখান থেকে হয়তো একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। শেখ শামসুদ্দিন আহমেদ, যদি আপনি একটু স্পষ্ট করতেন, এমন অভিযোগও রয়েছে যে আপনারা কোনো প্রতিষ্ঠান বা কাউকে ব্যক্তি বিশেষে কিছু সুবিধা দিচ্ছেন, এবং এই সুবিধা দিচ্ছেন বলে অনেক প্রতিষ্ঠান বাজারে বিনিয়োগে অংশ নিচ্ছে না, ফলাফলে দরপতন ঘটছে। কি বলবেন? এটি অনুমান নির্ভর একটি বক্তব্য বলে আমি মনে করি। আমাদের একটি যথাযথ মনিটরিং অ্যান্ড সার্ভেলেন্স সিস্টেম আছে এবং সেটাকে আমরা ক্রমান্বয়ে আরো আগের চেয়ে উল্লেখযোগ্য হারে সেটাকে দক্ষ করে তুলছি, এবং সেই ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু যদি ঘটে সেগুলি অবশ্যই আমরা সেগুলোকে অনুসন্ধান করতে পারবো এবং তদন্ত করতে পারবো, এবং পর্যায়ক্রমে সেটিতে আমরা আইনানুগ যে ব্যত্যয় বা অবহেলা হবে সেগুলির জন্য আমরা কার্যক্রম নিতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরনের কথাটা আপনি বলেছেন, এটি হতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে বলা হচ্ছে। আমি স্পষ্ট করি, আমার কথা না, এটা বিনিয়োগকারীদের কথা আর কি। আমি বলছি যে পর্যাপ্ত পরিমাণে গুজবও কিন্তু সেখানে ছড়ানো হয়। যেমন দেখেন যে চেয়ারম্যান মহোদয় রিটায়ার করছেন, বা আমি দেখেছি যে আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করে সেখানে শেয়ার কেনার কথা বলা হচ্ছে বা বেচার কথা বলা হচ্ছে। এই ধরনের গুজবগুলোকে কখনো মূল্যায়ন করবেন না, এটাকে গুজব হিসেবে নেবেন, রটনা হিসেবে নিতে হবে। তাহলেই আমরা মনে করি যে মার্কেটের এক ধরনের দক্ষতা বৃদ্ধি পাবে। এখানে উল্লেখযোগ্য আবারও জায়গাটা আমি বলি যেগুলো করা প্রয়োজন, যেমন মনে করেন কতগুলো পদক্ষেপ নিতে হবে। এই ভয়ভীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অন্যরা বিক্রি করে দিচ্ছে, আপনি বিক্রি করে দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এটা কিন্তু পুঁজিবাজারের আচরণ হওয়া ঠিক না। যেটা করতে হবে সবাইকে, সেগুলি হচ্ছে অন্যরকম বিষয়। যেমন মনে করেন যে এখানে কিছু ম্যাক্রো ডাইমেনশনাল জিনিসকে আমাদেরকে কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল, যে আমরা জানি যে আমাদের এইখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে আমরা নিয়ে আসছি এবং সেগুলোকে আরো ভালোভাবে গ্রহণ করার জন্য
সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যেমন মনে করেন যে আমাদের ব্যাংকের ক্ষেত্রে বলা হয়েছিল যে 200 কোটি টাকা তারা পুঁজিবাজারে বিনিয়োগ করবে, সেই টাকাটি এখনো অধিকাংশ ব্যাংকই আসলে বিনিয়োগ করেনি। সে কারণে তারল্যের যে উন্নয়ন করা দরকার সেটি এক্সচেঞ্জ থেকে অ্যাকচুয়ালি হয়নি। এরকম অন্যান্য কিছু তারল্যের বিষয় চলে আসতে পারে। আবার একইভাবে আমরা তারল্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ফান্ড তৈরি করেছি। সরকারের কাছ থেকে আমরা প্রায় 850 কোটি টাকার একটি ফান্ড পেয়েছি। এটা অচিরেই আমরা পুনর্বিনিয়োগ করতে পারবো। তো এরকম ফান্ডের একটি বিষয় আছে, সেখানে আমরা ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ গুজব থেকে, রটনা থেকে বা বিভিন্ন বক্তব্য থেকে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলে সেখানে কিছু সমস্যা থাকে এবং এবং এই যে গুজবের কথা আপনি বলছিলেন পুঁজিবাজারের জন্য, তো এই গুজব তো সাংঘাতিক রকমের বিপজ্জনক জিনিস, এবং এই গুজবের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম যাতে করে আপনারা পরিষ্কার করতে পারেন যে কোনটা গুজব আর কোনটা গুজব না। সেই হিসেবে একটু সাইদুর রহমান আপনার কাছে জানতে চাই, একদিনে সূচক 120 পয়েন্ট পড়ে গেল এবং বাজারে অভিযোগ রয়েছে আপনারা বাজারকে পড়তে দিয়েছেন, কারণ বেশ কিছুদিন ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করছে না, আপনারা অংশ নিচ্ছেন না, আপনারা সাইড লাইনে দাঁড়িয়ে আছেন, যেটা আগে কখনো দেখা যায়নি। আদৌ কি তাই হলে আসলে এটা কেন? এরকম কোন তথ্য আমার যতটুকু আমি মার্কেট অবজার্ভ করে থাকি, আমার ডেস্ক থেকে বসে আমার সার্বিক তথ্য ভান্ডার থেকে আমি মনে করি না এরকম বিশেষ কিছু ঘটনা আমার চোখে পড়েছে। আমি মনে করি এটি আমি আসলে এই প্রশ্নটা সাইদুর রহমানকেও করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি যদি কমিশনার সাহেবের বক্তব্য শেষ হলে আমি সেটার উত্তর অবশ্যই দিব। জি বলুন। হ্যাঁ, শুনেন, এই সকল গল্পগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত, যখনই বাজারের মূল্য কমে তখনই আমরা কিন্তু এই গল্পটা শুনতে থাকি যে প্রতিষ্ঠান বিক্রি করে দিছে তাই বাজার পড়ে গেছে। তো যখন প্রতিষ্ঠান কিনছে বাজার বাড়ছে, তাহলে এটা স্বাভাবিক, আমি ধরে নিলাম যে এটাই স্বাভাবিক গতি। এখন বাজারে 300-400 প্রোডাক্ট আছে, আপনাকে বুঝতে হবে যে কোন সময় কোন মূল্যে কোন প্রোডাক্টটা আপনি কিনবেন বা কোন আইটেমটাতে আপনি বিনিয়োগ করবেন। এইটা বোঝাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আসলে প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে, প্রতিষ্ঠান বিক্রি করবে না কি করবে? প্রতিষ্ঠান কি শেয়ার ধারণ করে রাখার জন্য? প্রতিষ্ঠান যখন প্রয়োজন মনে করে কিনবে, যখন প্রয়োজন মনে করে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। এটা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আলাদা করার কিছু নাই এখানে। সবাই বিনিয়োগ করতে আসছে, যার যার নির্দিষ্ট হিসাব অনুযায়ী বিনিয়োগ করবে। আমার কাছে কোনো তথ্য নাই যে কোন প্রতিষ্ঠান বিক্রি করে দিছে, কোন প্রতিষ্ঠান বিক্রি করে নাই বা কে কিনছে, কারণ আমার এইটা দেখার মতো কোনো টুলস নাই। শুধুমাত্র সেই তথ্যটা দেখতে পারবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সার্ভিলেন্স এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিলেন্স বিভাগ। দ্বিতীয়ত আমি বলতে চাই যে প্রতিষ্ঠানগুলো কারা ওন করে, প্রতিষ্ঠানগুলোও কিন্তু আলটিমেটলি ব্যক্তিরাই ওন করে। কিভাবে ওন করে দেখেন, আমি ইবিএল সিকিউরিটিজের ম্যানেজিং ডাইরেক্টর, ইবিএল সিকিউরিটিজকে রিপ্রেজেন্ট করি। ইবিএল সিকিউরিটিজ যদি লাভবান হয় তাহলে সেই লাভ যাবে ইস্টার্ন ব্যাংকের বুকসে। ইস্টার্ন ব্যাংকের বুকে যখন লাভ যাবে, সেই লাভটা ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউশন হবে ওই ইস্টার্ন ব্যাংকের শেয়ার হোল্ডারদের। তার মানে ওখানে ব্যক্তিগত পর্যায়ে যাবে। একইভাবে উল্টাভাবে যদি আমি বলি যে ইবিএল সিকিউরিটি যদি লস করে, সেই লসটা যাবে ইস্টার্ন ব্যাংকের বুকে এবং সেই লসের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারী লভ্যাংশ কম পাবে বা ওই ইস্টার্ন ব্যাংকের শেয়ার হোল্ডাররা লভ্যাংশ কম পাবে। তাহলে আমরা যদি এইভাবে দেখি তাহলে কিন্তু এই ব্যক্তি বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে আলাদা সিনক্রোনাইজেশনের কোনো সুযোগ নেই। সুতরাং প্রত্যেক বিনিয়োগকারী সাবধান হয়ে বিনিয়োগ করবে, সচেতনভাবে বিনিয়োগ করবে, যাতে তার বিনিয়োগটা নিরাপদ হয়। এখন কোন প্রোডাক্টে কখন কে কিভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে। এই ধরনের যে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিদেরকে আমরা আলাদা করে বা একটু আগে আপনি একটি প্রশ্ন করেছিলেন যে কাউকে সুবিধা দিচ্ছে, এটা যদি কাউকে সুবিধা দিয়ে থাকে, এই বিষয়টি অত্যন্ত আপত্তিকর বিষয় এবং যিনি এটা উত্থাপন করেছেন আমি মনে করি কমিশনের চেয়ারম্যান সাহেবকে সুনির্দিষ্টভাবে এই অভিযোগটি জানানো উচিত যে আপনারা বা আপনাদের অফিস থেকে এই ব্যক্তিকে বা এই প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। এবং যারা এই অভিযোগটি তুলছেন আমি মনে করি যে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগটি তুলো এবং অন্যান্য অংশীজনকেও এটার সাথে সম্পৃক্ত। চমৎকার, এখানে একটা খুব ভালো পরামর্শ আপনি দিলেন এবং মনে হয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটি খুব কাজে আসবে। আপনাকে যদি আরেকটা বিষয় একটু স্পষ্ট হই, অনেক বিশ্লেষক বলেছেন যে সুকুক বন্ড যখন মানুষ কিনছে না তখন ব্যাংকগুলো সেই বন্ড কিনলো এবং এর মাধ্যমে নাকি বড় অংশের টাকা চলে গেছে। অনেকে বলেন এর একটা প্রভাব নাকি পুঁজিবাজারে পড়েছে, আসলে কি তাই? এখন দেখেন, এটা
এইটাও কিন্তু একটা অনুমান নির্ভর বা যুক্তি, যেহেতু এটা পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত একটা প্রোডাক্ট, পুঁজিবাজার থেকে কিছু টাকা যেতেই পারে। পুঁজিবাজারের যেহেতু আইপিওরও একটা প্রভিশন ছিল, সেখানে বিনিয়োগকারীদের কিছু বিনিয়োগ যাইতে পারে, কিন্তু সেটার পরিমাণ কত সেটা আমার কাছে সেরকম সঠিক তথ্য নেই, কিন্তু আমি আপনার এই তথ্যটাকে উড়িয়ে দিচ্ছি না, সেটা কিছুটা হলো তবে যেহেতু বাজারের সাথে এটা সম্পৃক্ততা আছে এবং এটার জন্য কিছু ফান্ড পুঁজিবাজার থেকে যেতে পারে এবং এটা একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু গেছে। এটা এমন না যে এটাকে ব্যাকডোর দিয়ে ওইটাতে ফান্ড চলে যাওয়ার কোনো সুযোগ আছে। পরিষ্কার। ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, আপনার অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় আসলে স্পষ্ট করবেন, ধাপে ধাপে সেগুলোতে আসি। শুরুতে যেটি জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা জানছিলাম যে আগে বাংলাদেশ ব্যাংক ভীষণ রকম সাহায্য করতো, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি তারাও একটা ভালো ভূমিকা রাখতো পুঁজিবাজারে, এবং এখন বলা হচ্ছে আইসিবি এবং বাংলাদেশ ব্যাংক দুটোর কোনোটাই আসলে তেমন কোনো ভূমিকা রাখছে না, সাহায্য করছে না, এবং ক্ষেত্র বিশেষে তাদের ভূমিকার কারণে বাজারে একটা বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে এমন সম্পর্কের কারণটা কি? আমি প্রথমেই এটিকে বলবো যে একটি ভ্রান্ত ধারণা। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দুটি প্রতিষ্ঠানের মধ্যে পর্যাপ্ত সংযোগ আছে, পর্যাপ্ত যোগাযোগ আছে। আমাদের যে কোনো বিষয়ে বাংলাদেশ ব্যাংক সহানুভূতির সাথে লক্ষ্য করে এবং আমাদেরকে তারা যে সমস্ত অনুরোধ করে সেগুলোকেও আমরা লক্ষ্য করি, সচেষ্ট থাকি। আমাদের দুই প্রতিষ্ঠানের ভিতরে কোনো ধরনের ব্যত্যয় নেই, কোনো ধরনের পারস্পরিক সংযোগ এবং পরিবেশ উন্নয়নের জন্য প্রচেষ্টার অবহেলারও কোনো ধরনের পরিস্থিতি নেই। কিন্তু যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হয়, বিকজ আমাদের দুটি প্রতিষ্ঠানের আইনগত ভিত্তি দুই ধরনের, যেখানে দুই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, কিন্তু আমরা যৌথ আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধানের সচেষ্ট হই এবং সেগুলোকে সবার কাছে গ্রহণযোগ্য করেই আমরা পলিসিগুলো নির্ধারণ করার জন্য সচেষ্ট থাকি। কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা যায়, সেগুলি আবারও বলছি সাময়িক, কিন্তু আমরা পরবর্তীতে সেগুলিকে সংশোধন করতে পারি। তবে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের নীতিগত কোনো বিশেষ কারণে এই মুহূর্তে যে পুঁজিবাজার একটি ভিন্ন দিকে ধাবিত হবে এরকম কোনো সুনির্দিষ্ট কারণ নেই, কিন্তু বাংলাদেশ ব্যাংক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করেছে সেগুলো ব্যাংকগুলো করছে কিনা সেটির তত্ত্বাবধান বাংলাদেশ ব্যাংক বৃদ্ধি করলে হয়তো বা সুবিধা সৃষ্টি হতে পারে। যেটি একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে ব্যাংক সমূহকে 200 কোটি টাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ ব্যাংকই সেগুলো এখনো করে উঠতে পারেনি। এই তারল্য বৃদ্ধি করলে মার্কেটের জন্য হয়তো সেক্ষেত্রে তাহলে একটা বিষয়কে একটু স্পষ্ট করবেন। সম্প্রতি তো আমরা দেখলাম একটা নির্দেশনা জারি হলো যে কোনো পরিচালক ইন্স্যুরেন্সের শেয়ার সেল করতে পারবে না, কারণ ইন্স্যুরেন্সে অন্তত 60% হোল্ড করতে হবে পরিচালকদের। তাহলে ইন্স্যুরেন্সের শেয়ারের একটা প্রভাব তো সরাসরি পড়ার কথা ছিল বাজারে, আমরা সেটা তো দেখলাম না, উল্টো দেখলাম যে অনেক পড়ে গেল। এটা কি অস্বাভাবিক লাগছে আপনার কাছে? এখানেও দেখেন প্রতিষ্ঠান সমূহের ভিন্নতা আছে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী স্পন্সর এবং ডাইরেক্টররা 30% শেয়ার রাখবেন, কিন্তু ইডরার আইন অনুযায়ী সেখানে তাদেরকে 60% স্পন্সরদের শেয়ার রাখতে হবে। আইনগত পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হয়, কিন্তু আমরা পারস্পরিক সংযোগের মাধ্যমে সেগুলো ক্রমাগত সমন্বয় করি। এক এক সময় এক একটি আইন এক একটি প্রেক্ষাপট থেকে তৈরি হওয়ার কারণে এই পার্থক্যগুলো সৃষ্টি হয়, কিন্তু আমরা সংশোধন করার চেষ্টা করি যাতে করে এই ধরনের কোনো প্রভাব মার্কেটে না পড়ে। এই ক্ষেত্রে আপনি যে মন্তব্য করেছেন সেটার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোনো প্রভাব যদি পড়ে থাকে সেটি আমরা সংশোধন করব, আমরা উভয় পক্ষ মিলেই সংশোধন করে সেটাকে এই আশাবাদটুকু আপনার কাছ থেকে নিলাম। সাইদুর রহমান, একটা খুব সংবেদনশীল অভিযোগ যেটা প্রায় শোনা যায় যে সবসময় বাজারে নাকি একটা গ্রুপ বসে থাকে যারা দাম কমানোর জন্যই মূলত অপেক্ষা করতে থাকে, এবং এখানে দেখা যায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বেশি, এবং তারা পাবলিকের শেয়ারগুলো কম দামে কিনে নেওয়ার একটা চেষ্টাও করে, যেটাকে আমরা বাজারের ভাষায় বলি হাতিয়ে নেওয়া। আদৌ তেমনটা ঘটে থাকলে আপনাদের নজরে আছে কিনা, কি বলবেন? দেখেন, এইটাকে যাচাই করার মতো টুলস আমাদের কাছে নেই। আমরা একজন মার্কেট পার্টিসিপেন্ট, সেখানে আমাদের কাছে এরকম কোন রকম টুলস নাই যেটাতে আমরা মেজার করব। দ্বিতীয়ত, আমি যেটা বলতে চাই যে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আপনি ডিসিশন নেবেন যে কখন ক্রয় করবেন, কখন বিক্রয় করবেন, বা কখন বিনিয়োগ করবেন, কখন বিনিয়োগ থেকে বের হবেন। তো সেখানে আমি আপনাকে সরাসরি প্রভাবিত করার কিন্তু সুযোগ নেই। একজন
বাজারে বিনিয়োগ করতে আসে যখন সে বাজার সম্পর্কে বুঝে এবং সচেতন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বা প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগ হাতিয়ে নিবে এই ভ্রান্ত ধারণাটাতে যাওয়া আমাদের ঠিক হবে না। এতে কি হয়, পরস্পর বিরোধী বক্তব্য হয়, বাজারের জন্য ক্ষতি হয়। আমরা বাজার যদি ভালো থাকে, গতিশীলতা থাকে, প্রত্যেককে যার যার বিনিয়োগ অনুপাতে সুবিধা ভোগ করবে, লাভবান হবে। আবার বাজার যখন নেতিবাচক প্রভাব ফেলে তখন কিন্তু যার যার বিনিয়োগের অনুপাতে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে। তো আমরা অনুমান নির্ভর তথ্য দিয়ে বাজারকে যদি প্রভাবিত করার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আমাদের সকলের জন্যই ক্ষতিকর। আরেকটি বিষয় আমি, যদিও আপনি এটা কমিশনার সাহেবকে ফোন করেছিলেন, প্রশ্ন করেছিলেন, তার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশ ব্যাংক ইডরা এবং কমিশন নিয়ে দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব আইন দ্বারা তারা চলে। এখন বাংলাদেশ ব্যাংক যখন মানি মার্কেট নিয়ন্ত্রণ করতে চায়, কিছু কিছু ক্ষেত্রে এটা পুঁজিবাজার প্রভাব পড়তে পারে, কারণ মানি যোগান বাজারে, সাধারণ মানির যোগান বাড়ানো বা কমানো বাংলাদেশ ব্যাংকের পলিসির উপরে নির্ভরশীল, এটা কিন্তু পুঁজিবাজার নির্ভরশীল না। এখন বাজারে যখন অর্থের যোগান বেশি থাকবে, সুদের হার কম থাকবে, পুঁজিবাজারে সেটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। আবার পুঁজিবাজার আপনারা জানেন যে 2% 2.5%-এ ইন্টারেস্ট নেমে আসছিল, সেই ইন্টারেস্ট কিন্তু এখন আবার 5 থেকে 6% উঠে গেছে ডিপোজিটের। তো সেইটার কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তেই পারে। এখানে কিন্তু দুই প্রতিষ্ঠানের বিষয় না, এটা হলো পলিসিগত বিষয়। আরেকটি প্রশ্ন যেটা আপনি করেছেন যে 60%-এর যে ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকদের শেয়ার হোল্ড করতে হবে, শেয়ার হোল্ড করতে হবে, এইটা কিন্তু ইন্স্যুরেন্স আইন অনুযায়ী যখন তারা লেটার অফ ইন্টেন্ট নিয়েছে, যখন কোম্পানি ফরমেশনে গেছেন, ইন্স্যুরেন্স লাইসেন্স নিয়েছেন, তখনই ওনারা এইটা আন্ডারটেকিং দিয়ে লাইসেন্স নিয়েছেন যে তারা 60% শেয়ার হোল্ড করবেন। এই জায়গাটাতে অনেকদিন যাবত মনিটরিং এর ঘাটতি ছিল। এখন ইডরা এই জিনিসটাকে, এই বিষয়টাকে বাস্তবায়নের চেষ্টা করছে বলে এখন এটা সামনে চলে আসছে। অনেক বিস্তারিত আলাপের আরও সুযোগ ছিল, হয়তো সময়টা একেবারে কম, তবে যতটুকু আলাপে স্পষ্ট হলো যেই পতনটা ঘটলো, দরপতন, সেটি স্বাভাবিক, সাময়িক, এবং আপনারা বলছেন বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ এবং একই সঙ্গে সাইদুর রহমান, তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এবং মূলত কেন একদিনের ব্যবধানে 120 পয়েন্ট কমে গেল আসলে ডিএসসি এক্স সূচকের, তার কারণটা খোঁজার চেষ্টা করছিলাম আমরা।